আমাদের থেকে কয় হাত দূরে এসে দাঁড়ালেন পূর্ণ ভাইয়া। চোখে সানগ্লাস থাকায় তার দৃষ্টি কোন দিকে বোঝা মুশকিল। এই মেঘলা দিনে সানগ্লাস পরে বের হওয়ার লজিকটা কি হতে পারে আমি বুঝলাম না। ঢং যত সব। উনি চোখ থেকে সানগ্লাস খুলে রাইসার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? আশা করি সেদিন প্ল্যান ক্যান্সেল করার জন্য মাইন্ড করেনি। খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল একটা। ওনার কথা শুনে রাইসা জোরপূর্বক হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল যে ও একদম কিছু মনে করেনি। ওর রিয়াকশন দেখে আমি আর চোখে ওর দিকে তাকালাম আর সেদিনের পূর্ণ ভাইয়াকে বকা দেওয়ার কথাগুলো মনে করে মুখ টিপে আলতো করে হাসলাম। আহা বেচারি। হঠাৎ পূর্ণ ভাইয়া আমার দিকে তাকালো। নিজের উপর তার দৃষ্টি উপলব্ধি করতেই আমার হাসি আপনা আপনি মিলিয়ে গেল। উনি ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। তার চাহনি দেখে আমি ভ্রুকুচকে তাকালাম। এভাবে দেখছেন কেন? ওনার কি মনে পড়ছে সেই বৃষ্টির দিনের কথা? সেদিনের কথা মনে হতেই আমার গলা গরম হয়ে গেল। নিজের অস্বস্তি ঢাকতে কাজটা শুরু করলাম আমি। তার দিকে পানি এগিয়ে দিলেন প্রান্ত ভাইয়া। পানি খেয়ে আর চোখে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া এখনো একইভাবে ভ্রু তুলে তাকিয়ে আছেন। আজব তো, সমস্যা কি ওনার বুঝলাম না। ওকে, তোমরা থাকো, এনজয় করো, আমি চলে যাই এখন। অফিস থেকে আসার পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই প্রান্তর সাথে এসে বসেছিলাম এখানে। গাড়ি রিপেয়ারিং এ পাঠিয়েছি, এতক্ষণে ঠিক হয়ে যাওয়ার কথা। আমি আসি তাহলে। রাইসা আর প্রান্ত ভাইয়ের দিকে তাকিয়ে বললেন এসব কথা আর আমাকে এমন ভাবে ইগনোর করলেন যেন আমি নাই ওখানে। তারপর সানগ্লাস পরে পকেট থেকে ফোন বের করে কানে ধরে বের হয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। তার ভাব দেওয়া দেখে তাজ্জব হয়ে গেলাম। ছেলে মানুষেরও এত ভাব হয়? ওরা দুজন চেয়ারে বসতে আমি যাওয়ার জন্য ইতস্তত করতে লাগলাম। চোখ দিয়ে রাইসাকে ইশারা করতে ও বুঝলো কি বলতে চাইছি, তাই প্রান্ত ভাইয়াকে খুলে বলল আমার আসার কারণ। শুনে ভাইয়া আমাকে ধন্যবাদ দিলেন। প্রান্ত ভাইয়ার থেকে জানতে পারলাম তার ফ্যামিলির সবাই জানতো তাদের প্রেমের কথা। তখন বুঝলাম শুধু রাইসাই এতদিন বাসায় বলেনি ভয়ে। এর জন্যই অ্যারেঞ্জ ম্যারেজের এত পরিকল্পনা করছে তারা। যাই হোক, ওদের রেখে আমিও চলে আসলাম রেস্টুরেন্টের বাইরে। ভাইয়া যদিও কয়েকবার বললেন তাদের সাথে বসতে, তাদের কোনো প্রবলেম হবে না আমি থাকায়, কিন্তু আমি তাও চলে আসলাম। কারো কাবাবে হাড্ডি হওয়ার সত্যি কোনো ইচ্ছে নেই আমার। বের হয়ে আসার সময় দোয়া করলাম যেন পূর্ণ ভাইয়ার সামনে না পড়ি। আর ওনার ভাব দেখে এমনিতেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আর দেখতে চাই না তাকে। বাইরে বের হয়ে তাকে দেখতে না পেয়ে মনে মনে খুশি হলাম। আকাশটাও গুড় গুড় করা শুরু করছে এতক্ষণে। রিক্সা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেইন রোডের দিকে এগিয়ে গেলাম আমি। এমনিতেই ছাতা নিয়ে বের হয়নি, তার মধ্যে আমি একা বৃষ্টিতে ভিজলে বাসায় যেয়ে আন্টিকে জবাব দিতে হবে, তাই আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজছিলাম আর দোয়া করছিলাম যেন বৃষ্টি না আসে। কিন্তু ত্রিসীমানায় রিক্সার টিকিটাও খুঁজে পেলাম না। মামারা সব মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। হাতে দু এক ফোঁটা পানি পড়তেই আমার ভাবনায় স্যাদ পড়লো সে এসে আজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আশেপাশে তাকালাম, তেমন দোকান চোখে পড়লো না। এদিকটাই আশ্রয় নেওয়ার মতো একটা দোকানে শাটার লাগানো, তবে বাইরে ছাউনির মতো কিছু একটা জায়গা আছে দাঁড়ানোর। বৃষ্টির বেগ বাড়ছে দেখে 7-5 না ভেবে দৌড় লাগালাম সেদিকে। ছিন্ন শীর্ণ ছাউনির নিচে আটসাট হয়ে দাঁড়িয়ে আছে আমি। এমনিতে চিপা জায়গা, বেশি স্পেস নেই, তার মধ্যে জনমানব শূন্য চারিদিকে। এদিকে বৃষ্টি যে শুরু হলো মনে হচ্ছে সহজে থামবে না, বরং সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। এমন গা ঝপঝপ করা পরিবেশে আমার ধীরে ধীরে ভয় লাগতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে দোয়া দৌড় পড়তে লাগলাম আর বৃষ্টি থামার জন্য দোয়া করতে লাগলাম। এমন সময় দূর থেকে এক পুরুষের কণ্ঠস্বর ভেসে আসতেই ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমার। কে কথা বলছে আর এদিকে বা কেন আসছে? যদি আমাকে একা পেয়ে আমার সাথে কিছু করার চেষ্টা করে? বিশ্রী সব উল্টাপাল্টা চিন্তায় মাথা পুরা হ্যাং হয়ে গেল আমার। দর দর করে ঘামতে লাগলাম আমি। হ্যালো, এই যে, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? আমি মেইন রোডের আশেপাশেই আছি, একটা সাউন্ডই দেখতে পাচ্ছি। আপনি এদিকে গাড়ি নিয়ে আসুন, রাস্তা থেকেই দেখতে পাবেন আমায়। ওকে, তাড়াতাড়ি আসুন। পরিচিত কণ্ঠ শুনতেই চমকে উঠে সাউন্ডি থেকে উকি দিলাম আমি। আরে, এটা তো পূর্ণ ভাইয়া। বৃষ্টিতে ভিজে চুবুথুবু হয়ে আছেন। কালো শার্ট শরীরের সাথে লেপ্টে আছে, এক হাতে স্যুট ঝুলিয়ে রেখেছেন ও আরেক হাতে ফোন। মুখে প্রচন্ড বিরক্তি নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রাস্তায় পড়ে থাকা এক টুকরো ইটের অংশকে লাথি মেরে সাউন্ডির দিকে এগিয়ে আসতে লাগলেন উনি। ওনাকে এদিকে আসতে দেখে আমি তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়ে দাঁড়ালাম। তুমি? ওনার বিস্ময় মিশ্রিত কণ্ঠ শুনে আস্তে করে ঘাড় ফিরিয়ে দেখি উনি এতক্ষণে সাউন্ডের ভেতরে এসে দাঁড়িয়েছেন। আমাকে এখানে দেখে যেন আকাশ থেকে পড়েছেন, এইভাবে তাকিয়ে আছেন। তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে ছোট্ট করে বলে অন্যদিকে তাকালাম আমি। ভাবকে তিনি একাই দেখাতে পারেন নাকি আমিও পারি? ওনার কাছ থেকে আর কিছু শোনা গেল না। যাক, ভালো হয়েছে। আর চোখে দেখলাম রুমাল দিয়ে ফোন মুছে হাত এদিক সেদিক করে সিগন্যাল পাওয়ার ট্রাই করছেন তিনি। তার থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া পড়া
করা চালিয়ে গেলাম বৃষ্টি থামার জন্য। এখন বৃষ্টির চেয়ে ওনার সাথে এইরকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে বেশি বিরক্ত লাগছে আমার। হালকা রঙের জামা পরছি বিদায় বৃষ্টিতে ভিজতে পারছি না, নয়তো এতক্ষণে ভিজে ভিজেই বাসায় চলে যেতাম এই বৃষ্টির মধ্যেই। আমার ভাবনা শেষ না হতে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠলো আকাশে। হঠাৎ করে শব্দ হয়, বেশ জোরে সোরে কেঁপে উঠলাম আমি। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলাম কিছুক্ষণ। এক চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে দেখি এখনো আলোর ঝলকানি দেখা যাচ্ছে, যেটা দেখে আরো বেশি ভয় লাগলো আমার। মনে হচ্ছে যেন বিদ্যুৎ এসে জ্বলছে দেবে আমাকে। ওনার দিকে তাকিয়ে দেখি তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। ওনার কি ভয় ডর লাগে না নাকি, আল্লাহ তাআলাই ভালো জানে। পুনরায় চোখ বন্ধ করে আবারও মেঘের বিশাল গর্জন শোনার প্রস্তুতি নিতে থাকলাম মনে মনে। একটু পর আকাশের গর্জন শুনে কেঁপে উঠলাম আবারও। ভয়ে ভয়ে চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখলাম। আরে আকাশ দেখা যাচ্ছে না কেন? ভালো করে খেয়াল করে বুঝলাম আমার সামনে পূর্ণ ভাইয়া দাঁড়িয়ে আছেন। তার বিশাল আকৃতির দেহের জন্যই আমি আকাশ দেখতে পাচ্ছি না। উনি আবার সামনে কখন আসলেন, আর কেনই বা আসলেন? ভাবতে ভাবতে পাশ থেকে উকি দিতে যাচ্ছিলাম তার মতিগতি বোঝার জন্য। এমন সময় উনি হঠাৎ পিছনে ফিরলেন। তার পেছনে ফেরে আমি আশা করিনি, তাই ভেবাচাকা খেয়ে পড়ে যাচ্ছিলাম। কি করব বুঝতে না পেরে কোনো মতে তার শার্ট আঁকড়ে ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলাম আমি। সোজা হয়ে দাঁড়িয়ে দেখি তিনি তখনকার ন্যায় এখনো ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। তুমি কি কোনো চুক্তি করে এসেছো যে বৃষ্টির দিনে আমার সাথে তোমার ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে? ওনার কথা শুনে লজ্জায় অপমানে আমার নাক লাল হয়ে গেল। মাত্র দুইবার পড়ে যেতে ধরছি বলে এই কথা বললেন আমায়, কিন্তু আমিও কম যাই না। নাক ফুলিয়ে উত্তর দিলাম তাকে, তাহলে আপনিও নিশ্চয়ই চুক্তি করে এসেছেন যে বৃষ্টির দিনে আমার সামনে এসে দাঁড়াবেন যাতে আমি ধাক্কা খেয়ে পড়ে যাই বারবার। দাঁতে দাঁত চেপে বললাম কথাগুলা। আমার কথা শুনে উনি এক ভ্রু উঁচিয়ে তাকালেন, যেন পাত্তাই দিলেন না আমার কথা তিনি। তোমার কি মনে হয় তোমার সামনে দাঁড়ানোর জন্য আমি বসে আছি? আমার লাইফে আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার মতো পিচ্চির সাথে টাইম পাস করার মতো টাইম নাই আমার। ওনার কথা শুনে রাগে মাথায় আগুন চলে উঠলো। একে তো টাইম পাস বলে ইনসার্ট করছেন, তার উপর আবার পিচ্চি বলছেন। আজ হাইটে ওনার মতো পাহাড় হয়নি বলে পিচ্চি বলবেন নাকি? যত সব। ওনার থেকে কয়েক কদম দূরে সরে গিয়ে বললাম, তবে আপনার সামনে দাঁড়িয়েছিলেন কেন একটু আগে? আমি কি বলেছিলাম দাঁড়াতে? আপনি তো নিজে থেকে এসেছিলেন। লিসেন, আমি সব করে তোমার সামনে দাঁড়াইনি বুঝছো। আমি এসেছিলাম ফোনের সিগন্যাল খুঁজতে, আর হঠাৎ তোমার সামনে দাঁড়িয়ে সিগন্যাল পেয়েছি, তাই আর কোনো উপায় ছিল না আমার কাছে। বলেই তিনি ফোন কাড়ি নিয়ে সাউন্ডের অন্যদিকে যেয়ে কথা বলতে লাগলেন কারোর সাথে। গোল গোল চোখে তাকিয়ে থাকলাম তার দিকে আমি। না, আর থাকাই যাচ্ছে না এখানে। উনি নাকি কথাই বলেন না। তাহলে এভাবে কোমর বেঁধে ঝগড়া করলেন কিভাবে আমার সাথে? বাইরে থেকে গম্ভীর হলো, ভেতরে ভেতরে ভালোই ধান্দাবাজ লোক, ফালতু লোক একটা। দূর থেকে ওনাকে মুখ বেঁচিয়ে রাগের চোটে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে দিলাম আমি। যদিও বৃষ্টির বেগ এতক্ষণে কমে এসেছে অনেকখানি। হঠাৎ করে সামনে একটা গাড়ি আসতে চিল্লিয়ে সরে গেলাম আমি। পিছনে ফিরে দেখি গাড়িটা ব্রেক করে ঠিক সাউন্ডের সামনে গিয়ে দাঁড়ালো। ড্রাইভার ভেতর থেকে বের হয়ে ছাতা বের করে পূর্ণ ভাইয়াকে গাড়িতে উঠতে বলছেন। তবে উনি দেখি ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। ভাবলাম হয়তো বৃষ্টির জন্য তার গাড়িতে লিফট দিতে চাইবেন আমায়। মনে মনে তাকে ভাবতে গিয়ে মানা করার প্রস্তুতি নিতেই উনি আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে বললেন, আমি যেহেতু গাড়িতে যাচ্ছি তাই এটা আমার লাগবে না। ছাতাটা বরং তুমি নাও, এটা তোমার কাজে আসবে। ছাতা এগিয়ে ধরে বাঁকা হেসে বলা তার কথাগুলো বৃষ্টির মধ্যেও আমার মাথায় আগুন ধরিয়ে দিল। ওনার আধিক্যতা আমার সহ্য হলো না। লিফট দিতে পারবে না, আবার ছাতা দিতে এসেছে। বাপরে, ভাব দেখে বাঁচি না। নিব না আমি আপনার ছাতা। যে আমাকে কথায় কথায় অপদস্থ করেছে তার থেকে উপকার নিতে আমার সম্মানে বাঁধবে। তাই ছাতা না নিয়ে চুপচাপ হনহন করে চলে যাচ্ছিলাম। পিছন থেকে হাতে টান পড়তেই চোখ বড় হয়ে গেল আমার, কিন্তু আমাকে পেছনে ঘোরার সুযোগই দিলেন না তিনি। পেছন থেকে আমার হাতে ছাতা ধরিয়ে দিয়ে ধীর আওয়াজে বললেন, আমাকে ভাব দেখাতে গিয়ে ছাতা না নিলে লসটা তোমারই হবে পিচ্ছি। আর যে কাপড় পরে এসেছো তাতে এখন তোমার ঢেকে থাকাটাই বেশি দরকার। রাস্তাঘাটে সবাই তো আর আমার মতো অনুভূতিহীন হবে না। এক বাক্যে কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে গিয়ে উধাও হয়ে গেলেন তিনি। কয়েক মিনিট লাগলো আমার উপলব্ধি করতে তার কথাগুলা। নিজের দিকে তাকিয়ে তার বলা কথার মর্ম বুঝতে পেরে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেলাম আমি। রাগের মাথায় এতক্ষণ বৃষ্টিতে ভিজে ড্রেসের কি অবস্থা হয়েছে তা তো মাথায় আসেনি আমার। ওড়না দিয়ে গা ভালো করে ঢেকে ছাতা মাথায়
রিক্সার খুঁজে এগিয়ে গেলাম আমি। আল্লাহর কাছে রিক্সার জন্য দোয়া করতে করতেই ভাগ্যক্রমে একটা রিক্সার দেখা পেয়ে উঠে পড়লাম ঝটপট। পথে যেতে যেতে রাইসার সাথে যোগাযোগ করলাম আমি, বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। আর বললাম ও আগে পৌঁছালে যেন গেটের সাথেই থাকে। বাসার সামনে পৌঁছিয়ে রাইসার সাথে দেখা হলো। বেচারি নাকি আমি ভিজে গেছি শুনে আগে ভাগে চলে এসেছে নিজের ডেট সেরে। বাসায় ঢুকে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসলাম আমি। তারপর চুল মুছতে মুছতে দেখি রাইসার রুমে এসে বসলো। হয়তো কিছু চিন্তা করছে, ওর মুখ দেখে মনে হলো। আচ্ছা তুরফা, পূর্ণ ভাইয়া এদিকে কি করতে আসতে পারে, কোনো আইডিয়া আছে তোর? হঠাৎ করে পূর্ণ ভাইয়ার আসার কথা শুনে আমার হাত থেকে তাওয়ালটা পড়ে গেল। উনি এখানে আসবেন মানে? কিছু বুঝতে না পেরে মাটি থেকে তাওয়ালটা তুলে আবার চুল মুছতে মুছতে রাইসাকে জিজ্ঞেস করলাম, মানে পূর্ণ ভাইয়া আবার কই থেকে আসবেন? তুই কি বলতে চাইছিস কিছু বুঝছি না আমি। আর বলিস না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে বাসায় ঢোকার সময় আমি পূর্ণ ভাইয়াদের গাড়ি দেখেছি বাসার এদিকে। গাড়ি চেনার কারণ প্রান্ত প্রায় এই গাড়ি নিয়ে দেখা করতে আসতো আমার সাথে। আজকে যেহেতু ও আমার সাথে রিক্সা নিয়ে এসেছে বাসায় পর্যন্ত, তাহলে গাড়ি তো পূর্ণ ভাইয়ার থাকার কথা। কিন্তু উনি কেন এই বৃষ্টির মধ্যে এদিকে আসবেন অযথা বুঝলাম না। রাইসার কথা শুনে আমি ভ্রু কুঁচকে তাকালাম। সত্যি কি পূর্ণ ভাইয়া এসেছিলেন এইদিকে? কিন্তু উনি কেন এদিকে আসবেন? আর যদি আসতেই হবে তবে কি আমাকে লিফট দিতে পারতেন না উনি? মানবিক পাষাণ লোক কোথাকার। বৃষ্টির মধ্যে একটা মেয়েকে লিফট দেওয়ার কথা বলতে পারি না, সে আবার কোন আধিক্যতা দেখাতে বাসা পর্যন্ত আসবে? অবশ্যই অন্য কারো গাড়ি দেখেছে রাইসা। তার ছেলের সাথে ভাবলাম আমি, শোন, ওই রকম হাজারটা গাড়ি আছে ঢাকা শহরে, ওনার এদিকে আসার তো কোনো কারণ দেখি না আমি। আর আসলেও বা কি হবে? তার যা করার করুক, আমাদের কি? এইসব আজগুবি চিন্তা ভাবনা করা বাদ দে। ক্ষুধা লেগেছে আমার, চুল শুকিয়ে খেতে যাই চল। গড় গড় করে কথাগুলো বলে চুল ঝাড়তে মনোযোগ দিলাম আমি। ওনার কথা আর ভাবতেও মন চাচ্ছে না। মনে হলে মেজাজ খারাপ হচ্ছে। অসহ্য লোক, জিলাপির চেয়েও বেশি প্যাঁচ তার আচরণের মধ্যে। তো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী পার্টে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।